আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যে সকল প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যাই হোক, গতকালকে আমরা পিআরবির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আসলে আমার ব্যক্তিগত সমস্যা নয়, শারীরিক সমস্যার কারণে আমি কালকে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো গতকালকে আমরা যেটা আলোচনা করেছিলাম তার বিষয়ে একটু আমরা আলোচনা করে নিই। জন্ম মৃত্যু রেজিস্টার সেটা কোথায় সংরক্ষণ করা হয়? জন্ম মৃত্যু রেজিস্টার সংরক্ষণ করা হয় থানায়। থানায় স্যার। অর্থাৎ পিআরবি 234 বিধিতে উল্লেখ করা আছে জন্ম এবং মৃত্যু রেজিস্টার থাকে থানায়। ভালো কথা, আমরা জন্ম মৃত্যু রেজিস্টার থানায় থাকবে। তো এই জন্ম এবং মৃত্যু রেজিস্টার সম্পর্কে অফিসার ইনচার্জের কিন্তু কিছু একটা দায়িত্ব আছে। এটা পিআরবি 234-এ প্রায় সময় আসে। জন্ম মৃত্যু রেজিস্টার কোথায় থাকে? আমরা অনেকে মনে করি হাসপাতালে থাকে, আসলে এটি থাকে থানায়। যাই হোক, আমি যে বিষয়টা এখন আলোচনা করতে চাচ্ছি সেটি হলো এই পিআরবি 243, না আরেকটা বিষয় আছে 239 পিআরবি গতকালকে আলোচনা করেছিলাম। লকআপের চাবি কার কাছে থাকবে আর মালখানার চাবিটা কার কাছে থাকবে? বলা হয়েছে যে লকআপের চাবি চাবি থাকবে প্রহরাধীন সেন্ট্রি, অর্থাৎ যেটাকে আমরা বলি সেন্ট্রির কাছে থাকবে। যার সেন্ট্রি ডিউটি তার কাছেই থাকবে লকআপের চাবি, মানে হাজতখানার চাবি। আর মালখানার চাবি থাকবে থানার অফিসার ইনচার্জের নিকট। আমি সবার কাছে অনুরোধ করব ক্যামেরাগুলো অন রাখার জন্য। যাই হোক, আমরা একটা বিষয় আলোচনা করি, সেটি হলো যে এই প্রশ্নগুলো আমরা যতটুকু আলোচনা করি না কেন, মুখস্থ না থাকলে কোনটাই আমাদের কাজে আসবে না। আমরা চলে আসি গতকালকে যেটা আমরা আলোচনা করেছিলাম, তারপরে সেভাবে আমি কন্টিনিউ করতে পারিনি। পিআরবি 243, আমরা কথা প্রসঙ্গে কিন্তু বলে থাকি যে স্যার, এই পিআরবির সাথে সিআরপিসি বা সিআরপিসির সাথে যদি পিআরবি না দেয় তাহলে কি আমাকে নাম্বার দিবে? আসলে সকল ক্ষেত্রে পিআরবি প্রযোজ্য নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে পিআরবি ছাড়া সে চলতে পারবে না। অনুরূপ ভাবে সিআরপিসির 154 ধারা, তার মানে এজাহার কাকে বলে? এজাহার বলতে কি বুঝেন? এফআইআর কি? কে থানায় অভিযোগ দায়ের করতে পারেন, মানে এফআইআর দাখিল করতে পারেন, আবার কে মামলা রুজু করতে পারেন? একটা বিষয়, একই একই ঘটনায় দ্বৈত এজাহার হওয়ার কোনো আইনগত কোনো অধিকার আছে কিনা। আরেকটা বিষয় হলো যে এজাহারের কোনো অংশ বাদ পড়লে করণীয় কি, আরেকটা বিষয় হলো যে এজাহার কি পরিবর্তন করা যায় কিনা। আরেকটা বিষয় হলো টেলিফোনে প্রাপ্ত এজাহার গ্রহণযোগ্য কিনা, বা টেলিফোনে আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি। এই প্রশ্নগুলো আমরা গতকালকে আলোচনা করেছিলাম। আসলে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলা হয়েছে সেখানে পিআরবি 243-এ স্পষ্ট করে বলে দিয়েছে যে এখানে কোনো অবস্থাতেই আমলযোগ্য অপরাধের সংবাদ আসলে পুলিশ অফিসার বিলম্ব করবেন। তার মানে বিলম্ব করার কোনো সুযোগ নেই, কোনো অবস্থাতে তিনি বিলম্ব করতে পারবেন না। আমলযোগ্য অপরাধ সংক্রান্তে তিনি এজাহার হিসেবে গণ্য করবেন। তিনি ঘটনাটি সত্য বা মিথ্যা এটা যাচাইয়ের কোনো সুযোগ নেই, তিনি এজাহার হিসেবে গ্রহণ করবেন। এরপরে একটা বিষয় আছে যে এজাহার কে দায়ের করতে পারেন। আমরা যেটা আলোচনা করেছি যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ ভিকটিম, ভিকটিমের সাথে যিনি ছিল তিনি, ভিকটিমের আত্মীয় স্বজন, ভিকটিমের পরিবারবর্গ, বা যিনি দেখেছেন বা শুনেছেন, অর্থাৎ যে কোনো ব্যক্তি আইন অনুযায়ী এজাহার দায়ের করতে পারেন। আর টেলিফোনে প্রাপ্ত কোনো সংবাদ, কারণ এজাহারে কিন্তু একটা বলা আছে যে এজাহারে স্বাক্ষর থাকবে কার? সংবাদদাতার স্বাক্ষর বা টিপ সই থাকবে। এখন টেলিফোনে যদি কোনো ব্যক্তি থানায় অভিযোগ জানান, আসলে তিনি তো স্বাক্ষর বা টিপ সই দিতে পারতেছেন না। যেহেতু দিতে পারতেছেন না, সে কারণে আসলে টেলিফোনে প্রাপ্ত সংবাদ এজাহার হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। তাহলে টেলিফোনে যদি আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার কি করবেন? পুলিশ অফিসার এই ধরনের সংবাদের বিষয়টি থানায় যে জেনারেল ডায়েরি আছে সেখানে লিপিবদ্ধ করে রাখবেন, এবং এই ঘটনার সত্যতা যাচাই করিবার জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব অর্পণ করবেন। সেই পুলিশ অফিসার ঘটনাস্থলে যাবেন। তিনি যদি দেখেন ঘটনা সত্য, এটি আমলযোগ্য অপরাধের ঘটনা, তাহলে
এই সংক্রান্তে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার আত্মীয় স্বজন, অর্থাৎ এই সংক্রান্তে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে থানায় এসে অভিযোগ দায়েরের জন্য অনুরোধ করবেন। যদি তারা অভিযোগ দায়ের না করেন, তাহলে যে পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছেন তিনি থানায় এসে অভিযোগ দাখিল করলে তারপরেই নিয়মিত মামলা রুজু হবে। তার মানে টেলিফোনে প্রাপ্ত সংবাদ সরাসরি এজাহার হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এখন যদি কখনো প্রশ্ন আসে যে এজাহার দাখিল করার পর যদি পরবর্তীতে নতুন কোনো তথ্য সেখানে সন্নিবেশ করার বা সেখানে সংযুক্ত করার প্রয়োজন দেখা দেয়, তাহলে করণীয় কি? বা এজাহার একবার লিপিবদ্ধ করা হলে সেটি কি বাতিল করা যায়? বলছে যে না, কখনোই এজাহার একবার লিপিবদ্ধ করা হলে তাহা বাতিল করার সুযোগ নেই। তবে কোনো কিছু যদি বাদ পড়ে, বলছে যে একবার নিয়মিত মামলা রুজু হওয়ার পর যদি কোনো কিছু বাদ পড়ে যায়, তাহলে সেটি জিডি হিসেবে গ্রহণ করে অফিসার ইনচার্জ ওই মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট চিঠিখানা হাওলা করবেন। তদন্তকারী কর্মকর্তা ওই বিষয়টি সংক্রান্তে তার কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে মামলার সাথে সম্পৃক্ত করবেন। তবে নতুন করে এজাহার নেয়ার কোনো সুযোগ নাই। আমরা গতকালকে এটাই আলোচনা করেছিলাম এই সংক্রান্তে। আসলে গতকালকের ভিডিওটা ওই ঢাকার বাসায় ছিল। ওটা আসলে যেহেতু স্বল্প ক্লাস নিয়েছিলাম, এই জন্য আমি এটার ভিডিওটা পাঠাইনি। তো এই পিআরবি 243 সম্পর্কে কারো কিছু বলার আছে? কি বলা আছে নাকি? না স্যার। নাই। পিআরবি 244 কতিপয় মামলা ব্যতীত সমস্ত স্যার, এফআইআর নেওয়া হবে, সবকিছু ঠিক আছে, এফআইআর পাঠানো। পিআরবি 246 এফআইআর কয় কপি হয়ে থাকে? তিন এটা কপি। কপি হয়। কপি। আচ্ছা, এফআইআর মূল কপি কোথায় পাঠানো হবে? আদালতে ম্যাজিস্ট্রেট, স্যার। বিজ্ঞ সেকেন্ড কপি আদালত। কোথায় পাঠানো হবে? দ্বিতীয় কপি পুলিশ সুপার। নো, সেকেন্ড কপি থাকবে তদন্তকারী কর্মকর্তার নিকট। কার কাছে থাকবে? কে? সাইফুল? থানায় রক্ষিত থাকবে স্যার। থানায় রক্ষিত থাকবে। আর একটা কপি সার্কেল অফিসে যাবে, সেটা কি? ভালো প্রথম করে কার্বন দেখো। কপি, ফটোকপি। 154 ধারার অধীনে অভিযোগ বা প্রদানকারী কর্তৃক স্বাক্ষরিত চিহ্নিত চিহ্নিত এফআইআর প্রথম পৃষ্ঠার মূল কপি বলে বিবেচনা করা হয়। মামলার ধরন অনুযায়ী কোর্ট অফিসারের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট নিকট পাঠাতে হবে। এফআইআর প্রথম কার্বন কপি পুলিশ সুপারের নিকট পাঠাতে হবে এবং কার্বন কপি ভবিষ্যতে দ্বিতীয় কপি থানায় রাখিতে হইবে। সেকেন্ড কপি, যাই হোক, সীমান্ত সংক্রান্ত অপরাধ, এখানে পার্শ্ববর্তী সীমান্ত যদি অপরাধ হয় তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, সীমান্ত অপরাধ জানাতে হবে। তার মানে কি একজন, এটা এটা পিআরবি 246 কি বলছে? সীমান্ত অপরাধ সম্পর্কে জানাতে হবে, এটা কোনটা বলতে পারো? সীমানায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়। এটা ডাকাতি থানায় না স্যার, খবরটা আসে নাই। ডাকাতি। এটা থানায় খবরটা আসে নাই, কিন্তু অফিসার ইনচার্জ বা টহল পার্টি কোনোভাবে জানতে পেরেছেন তার সীমানার মধ্যে পার্শ্ববর্তী একটা থানায় অপরাধ সংঘটিত হয়েছে, তখন তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা এটা কিন্তু ওইটা নয় যে আপনি থানায় কর্মরত আছেন, একটা অভিযোগ এসেছে, অভিযোগখানা পর্যালোচনা করে দেখলেন ঘটনাস্থল আপনার থানা এলাকায় নয়, তা কিন্তু না। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। বিষয়টি হলো পার্শ্ববর্তী থানাসমূহের ওসিদের জন্য পূর্ণ সহযোগিতা নিশ্চিত করিবার উদ্দেশ্যে থানার সীমানার 3 মাইলের মধ্যে কোনো অপরাধ সংগঠনের খবর পেলে ওসি পোস্ট কার্ডে ফর্ম নম্বর 27-এ সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টি অবহিত করবেন। এলাকা যদি অন্য কোনো সার্কেলের সীমানার মধ্যে পড়ে, তাহলে সার্কেল সুপারকে জানাবেন। এ ধরনের অপরাধের খবর প্রাপক অফিসার তার অপরাধ মানচিত্রে ঘটনা চিহ্নিত করে রাখবেন। আচ্ছা, এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে আপনি যদি আপনার থানার শেষ সীমানায় কোনো অপরাধের সংবাদ পান, তাহলে করণীয় কি? আচ্ছা, একটা বিষয় আমরা বলি, চুরি সংক্রান্ত অপরাধে যখন
সরি, একটা জিনিস, আমাদের এই লোকগুলাকে আজকের জন্য বসে থাকো। আওলাদ মিয়া, উনি আসলে কি বলবো, আমি যে সবসময় কথা বলি না যে তোমরা যে ক্যামেরাগুলো বন্ধ করে রাখো, বন্ধ করার কারণ আছে। হয় খালি গায়ে বসে থাকো, না হলে অন্য কোনো কাজে বন্ধ থাকো। ঠিক তাই, ওই যে একটা কথা বলি না এ প্রসঙ্গে, বস্তুগত সাক্ষ্য বলতে কি বুঝেন? আমাকে ডিটিএস থেকে আহ, একজন ফোন দিয়েছিল, সে ডিটিএস ট্রেনিং করতেছে। সে আমাকে ফোন দিল যে স্যার, বস্তুগত সাক্ষ্য সম্পর্কে কমান্ড্যান্ট স্যার একটা ক্লাস নিয়েছেন, তো আসলে স্যার আমাকে বলেছে যে বস্তুগত সাক্ষ্য সম্পর্কে কালকে বলার জন্য। তো আসলে স্যার আমি জানি না। তো বস্তুগত সাক্ষ্যটা কি, আমি এই প্রসঙ্গে একটু কথাটা বলছি। বস্তুগত সাক্ষ্য কাকে বলে? আসলে এই বস্তুগত সাক্ষ্য কিন্তু অপরাধ বিজ্ঞানের প্রশ্ন, কিন্তু এবার সাক্ষ্য আইনের 3 ধারায় এই বস্তু সাক্ষ্যটাকে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু বস্তু সাক্ষ্য কাকে বলে? এখন এই বস্তুগত সাক্ষ্য সম্পর্কে অপরাধ বিজ্ঞানে বলে গেছে যে অপরাধীগণ অপরাধ করে যাওয়ার সময় মনের অজান্তে ঘটনাস্থলে যে সকল চিহ্ন বা আলামত রেখে যান, সেটি বস্তু সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্য। সেটি হতে পারে রক্তমাখা ছোড়া, হতে পারে দিয়াশালাইয়ের কোনো কাঠি, সিগারেটের কোনো অংশ, ঘটনাস্থলে ফেলে যাওয়া অপরাধী কর্তৃক আঙ্গুলের ছাপ বা পায়ের ছাপ, হতে পারে জুতা, স্যান্ডেল ইত্যাদি। কারণ তুমি যে জুতাটা ব্যবহার করো, সেই জুতাটা ঘটনাস্থলে পাওয়া গেছে, তোমাকে পাওয়া যায়নি। তার মানে কি, তুমি এখন প্রমাণ করো তোমার জুতাটা এখানে এসেছিল কেন। তুমি যে সিগারেট খেয়েছো, তোমার মুখের মধ্যে লালা আছে, এই লালার সিগারেটের অংশটা ওখানে পাওয়া গেছে। এটা ডিএনএ টেস্ট করলে, সেটা ল্যাবে টেস্ট করলে দেখা যাবে যে তোমার মুখের লালা, সন্দেহজনক ব্যক্তির সাথে মুখের লালা। তাহলে তোমার সিগারেটের অংশ ওখানে গেল কেন? তোমার হাতের ছাপ, পায়ের ছাপ ওখানে গেল কেন? তো এগুলোকে বলা হয় বস্তু সাক্ষ্য বা বস্তুগত সাক্ষ্য। কি জন্য বললাম, আমি ক্লাস করতেছি, আমার এখানে জনৈক আমাদের আলালউদ্দিন সম্ভবত নাকি ওর নাম, উনি ক্যামেরা বন্ধ করে আছেন, কিন্তু ঠাস করে যখন ক্যামেরাটা ওপেন করলেন, উনি এখন স্যান্ডো গেঞ্জি দিয়ে বসে বসে আছেন। ক্লাসের প্রস্তুতি নিতে হয়। একটা জায়গায় যদি কাউকে যাওয়া লাগে, তাকে কিন্তু এটার প্রস্তুতি নিয়ে যেতে হয়। হ্যাঁ, তো আসলে এ ধরনের লোক ক্লাসে আমার মনে হয় না থাকাটাই ভালো। যারা ক্লাসের নিয়ম কানুন মানবে না, তারা আমার মনে হয় না আমার ক্লাসের যোগ্য। এটা আমি আগেই বলে দেই। আর এই জন্য আমার ছাত্র থাকে না। আমি ওই ভংসং পছন্দ করি না, নিজেও করি না, আমি আবার এটা পছন্দও করি না। যাই হোক, আজকের মতো উনি ক্লাস না করে বসে থাক। তাহলে আমরা যে বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি, পিআরবি 247 বিধিতে বলা আছে কি, চোরাই কিরকম একটা এজাহার দায়ের করা হয়েছে চুরি সংক্রান্তে। সেটি হতে পারে বাসগৃহ থেকে চুরি, হতে পারে উন্মুক্ত স্থান থেকে চুরি, হতে পারে দস্যুতা, হতে পারে ডাকাতি। যেটাই হোক না কেন, এই ধরনের এজাহার দায়ের করলে অবশ্যই সেখানে মালামালের তালিকা আলাদা করে দিতে হবে। অর্থাৎ আমরা সাধারণত এজাহারের যেটা মাতৃগর্ভ বলি, অর্থাৎ এজাহারের ভিতরেই আমরা সাধারণত এগুলো লিখে থাকি, কিন্তু না। এই পিএবি 247 বলছে চুরি যাওয়া মালামালের তালিকা দিতে হবে, তার মূল্য দিতে হবে, বিবরণ দিতে হবে। কারণ এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা যখন পরবর্তীতে আলোচনায় যাব টিআই প্যারেট, এই টিআই প্যারেটের ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেখানে একটা বিষয় এখানে আছে। সেটা হলো এই টিআই প্যারেট যখন হবে, তখন দেখা গেল যে মালামাল শনাক্ত করার সময়, এই মালামাল যখন শনাক্ত করা হবে, তখন এই মালামাল যদি এজাহারে উল্লেখ করা না থাকে, তাহলে কিন্তু সেটা নেয়ার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার।
এই উদ্দেশ্যে চলে যাওয়া আমার তালিকা। আবার চলে আসি পিআরবি 248। তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনি থানার একজন সাব ইন্সপেক্টর, থানার ডিউটি অফিসারের দায়িত্বে আছেন, বা আপনি থানার অফিসার ইনচার্জ। আপনার কাছে একটি অভিযোগ এসছে, অভিযোগখানা পর্যালোচনা করে দেখলেন ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় নয়, আপনার করণীয় কি? কিন্তু এই ঘটনাটি যদি এরকম আসে যে আপনি থানার অফিসার ইনচার্জ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধ সংক্রান্ত একখানা অভিযোগ আপনার থানায় এসছে, বা ধর্ষণ জনিত অপরাধে একখানা অভিযোগ আপনার থানায় এসছে, আপনি অভিযোগখানা পর্যালোচনা করে দেখলেন এর ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় নয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? তখন কিন্তু আপনি মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই। ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 25-2 আর সাথে এক। এই পিআরবি 248 কিন্তু এক নয়। তো পিআরবি 248 কি? প্রশ্ন আসছে এরকম: আপনি থানার অফিসার ইনচার্জ, একটা আমলযোগ্য অপরাধের সংবাদ এসেছে, আপনি পর্যালোচনা করে দেখলেন অপরাধটি যেখানে সংঘটিত হয়েছে এই অঞ্চলটি আপনার নয় বা আপনার এলাকা নয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? কারণ এই এফআইআর সংক্রান্তে কি বলা হয়েছে, ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় হতে হবে, কিন্তু এটি আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিন্তু আলাদা। তো পিআরপি 248 কি বলা আছে? এখতিয়ারাধীন এলাকার বাইরে, অর্থাৎ যে এলাকা আপনার দায়িত্বে আছে সেই এলাকার বাইরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, এ ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সংবাদ যদি আপনার কাছে পৌঁছে, তাহলে আপনি কি করবেন? বলছে যে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আহ অফিসার, প্রাপক অফিসারের এলাকার বাইরে সংগঠিত হলে তিনি সম্ভব হলে টেলিগ্রাম অথবা জরুরি চিঠির মাধ্যমে ওই খবর উক্ত এলাকায় যে থানার অধীনে সেই থানায় পাঠাবেন। যদি পরিস্থিতি দাবি করে তাহলে তিনি অভিযুক্তকে গ্রেপ্তারও করতে পারবেন। তার মানেটা হলো, ভাষাটা এভাবে বলা হয়েছে যে আপনি থানার অফিসার ইনচার্জ, আপনার কাছে একটা অভিযোগ এসছে আমলযোগ্য অপরাধের, আপনি পর্যালোচনা করে দেখলেন এর ঘটনাস্থলটি আপনার থানা এলাকায় নয়, তাহলে আপনি কি করবেন? দ্রুততম পন্থায় সংশ্লিষ্ট থানাকে এই বিষয়টি সংক্রান্তে জানাবেন। টেলিফোনে পারেন বা পত্রের মাধ্যমে পারেন। এবং যদি এমন দেখা দেয় যে আসামি গ্রেপ্তারের প্রয়োজন, সেটিও আপনি করতে পারবেন। এরপরে বলা আছে যে আপনি, তাহলে আমরা সাধারণত কি কাজটি করি? আমরা লিখবো যে আমি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকাকালে যদি এ ধরনের সংবাদ আসে, তাহলে সংবাদের বিষয়টি থানায় রক্ষিত জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করব। পিআরবি 248 বিধিতে উল্লেখ করা আছে যে আমি এই কাজটা লিপিবদ্ধ করলাম। এরপরে কি করব? টেলিগ্রাফ, টেলিফোন বা বিশেষ বাহক মারফত আমি বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করব। প্রয়োজনে অভিযোগকারীকে ওই থানায় বিশেষ বাহক মারফত যাওয়ার ব্যবস্থা করে দেবো। এই তো, এরপর কি হলো? যদি পরিস্থিতি এমন হয় যে আসামি গ্রেপ্তার করা প্রয়োজন, আমি সেটাও করতে পারবো। তাহলে পিআরবি 248 বক্তব্যটা হলো যে ভিন্ন থানার অপরাধের সংবাদ, ভিন্ন থানার অপরাধের সংবাদ আপনার থানায় আসলে আপনার করণীয় কি? তাহলে মনে করতে হবে পিআরবি 248 একের প্রশ্ন, কয়ের প্রশ্ন। কিন্তু যদি প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী অফিসার ইনচার্জ অন্য থানা এলাকার অপরাধ মনে করে মামলা রুজু থেকে বিরত থাকতে পারেন কি? বলছে না, বিরত থাকার কোনো প্রয়োজন নেই। আরেকটা প্রশ্ন আমাদের কাছে প্রায় আসে, সেটি হলো যে একই অপরাধে যদি কয়েকটি অঞ্চলে মামলা রেকর্ড হয়, সেক্ষেত্রে করণীয় কি? পিআরবি 248 খতে বলা হয়েছে কি, একই অপরাধের জন্য কোনো একটি এলাকায় কয়েকজন অফিসারের আওতায় হলে এবং অভিযোগ সকল অফিসারের নিকট করা হলে চূড়ান্ত রিপোর্ট প্রদানের পূর্বে অফিসারগণ পুলিশ সুপারের রিপোর্ট প্রদানের অনুমতি চেয়ে আবেদন করবেন। ফৌজদারি কার্যবিধির 182 ধারার অধীনে দুটি জেলায় গ্রহণযোগ্য কোনো অপরাধ সংঘটিত হলে এই দুটি জেলার অভিযোগ করা হলে চূড়ান্ত রিপোর্ট কেবল একটি জেলায় দিতে হবে। তার মানেটা কি?
তাহলে যদি প্রশ্ন আসে একই অপরাধ সংক্রান্তে একই অপরাধ সংক্রান্তে ভিন্ন ভিন্ন থানায় অভিযোগ দায়ের করলে অনুসরণীয় পদ্ধতি কি, বা ভিন্ন ভিন্ন থানায় মামলা রেকর্ড করলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ একই ঘটনায় যদি কয়েকটা মামলা রেকর্ড হয় তাহলে কি করবেন, এই বিষয়টি সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তাগণ কার কাছে অনুমতি চাবেন যে কোনটা থাকবে কোনটা থাকবে না? পুলিশ পুলিশ সুপারের সুপারের নিকট স্যার। নিকট। সুপারের কাছে পুলিশ দিল স্যার, সুপার পুলিশ অনুমতি সুপার। দিলে তারপর তারা পুলিশ রিপোর্ট দাখিল করবেন, এই তো নাকি? জি স্যার। কি মনির কোনো বক্তব্য আছে? জি না স্যার, এটা সঠিক স্যার। অর্থাৎ একই ঘটনায় যদি ভিন্ন ভিন্ন থানায় মামলা রেকর্ড হয় তাহলে অফিসার ইনচার্জ বা তদন্তকারী কর্মকর্তাগণ কি করবেন, উনি যে পুলিশ সুপারের আওতায় আছেন সেই পুলিশ সুপারের নিকট সবাই আবেদন করবেন কি, যে আমি এটার কি রিপোর্ট দেব, কে কারটা বহাল থাকবে। অফিসার ইনচার্জ তারপর পুলিশ সুপার যাচাই বাছাই করে যাকে অনুমতি দিবেন তিনি পুলিশ রিপোর্ট দাখিল করবেন, অন্যান্যরাও কিন্তু পুলিশ রিপোর্ট দাখিল, অর্থাৎ কোনটা বহাল থাকবে কোনটা চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে। আমার কথা কি বুঝতে পারছো? স্যার এখানে কি পুলিশ রিপোর্ট দাখিলের জন্য আবেদন করবেন এই তো স্যার না নাকি? না 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 না, ওনারা আবেদন করবেন, অফিসার পুলিশ সুপার অনুমতি দিবেন কোনটা থাকবে আর কোনটা চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা পিআরবি 250-এ চলে আসি। হইচই বিজ্ঞাপন বলতে কি বোঝেন, চিৎকার নোটিশ বলতে কি বোঝেন? মূলত একজন ব্যক্তি বিপদে পড়লে নিজেকে রক্ষা করার জন্য বা বিপদ থেকে উদ্ধারের জন্য যেভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন, অনুরূপ ভাবে থানার অফিসার ইনচার্জ আমলযোগ্য অপরাধ সংক্রান্তে বিপদে পড়লে পার্শ্ববর্তী থানাসমূহে চিৎকার করে নোটিশ দিয়ে থাকেন। এটি হলো চিৎকার নোটিশ বা হইচই বিজ্ঞাপন। চিৎকারটাকেই বলা হয় হইচই। আমরা বলি না এ বাচ্চারা হইচই করবে না, আমরা বলি না অনেক সময়, এটি হলো চিৎকার বা হইচই বিজ্ঞাপন। এখন এখানে বলা হয়েছে যে এখানে কতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করা সম্ভব না হওয়ায় গোয়েন্দা রিপোর্ট প্রচার পার্শ্ববর্তী রেলওয়ে ইত্যাদিকে জানানোর জন্য প্রেরিত হইবে। আচ্ছা, এখন এই হইচই বিজ্ঞাপন কি কি কারণে হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়, কারণগুলো কি কি, কে সাইবুল, স্যার স্যার, আচ্ছা, কারণগুলো কি? পিআরবি 250 বিধিতে উল্লেখ করা আছে, নিম্নলিখিত ক্ষেত্রে হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়: হ্যাঁ, অপরাধ সংগঠনের পেশাগত ওষুধ প্রস্তাবের ঘটনাবলীতে, ডাকাতি, সকল সংঘবদ্ধ অপরাধীদের ক্ষেত্রে, আইনানুগ হেফাজত হইতে পালাইয়া যাওয়া ব্যক্তিকে, পেশাগত অপরাধীদের দ্বারা প্রতারণা, ভ্রাম্যমাণ দল কর্তৃক পুলিশের উপস্থিতি লক্ষ্য রাখা, এই বিষয়গুলো স্যার। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছে যে অপরাধ সঙ্গের পেশাগত, অর্থাৎ হইচই বিজ্ঞাপন এখানে 6টি দেয়া আছে। আচ্ছা, এখন হইচই বিজ্ঞাপন কিভাবে প্রেরণ করতে হবে? ডাকযোগে। ডাকযোগে স্যার। হইচই বিজ্ঞাপন প্রাপ্তি হলে থানার অফিসার ইনচার্জ কি করবেন? লাল কালিতে স্যার এটা জিডিতে নোট রেজিস্টারে দিবেন। লিপিবদ্ধ করবেন। নোট দিবেন। কে হইচই বিজ্ঞাপন ইস্যু করে থাকেন? তদন্তকারী থানার কর্মকর্তা? ওসি স্যার। আর অফিসার ইনচার্জ। নো, যিনি থানার অফিসার। এফআইআর প্রণয়ন করেন, অফিসার ইনচার্জ। যিনি এফআইআর পূরণ করবেন তিনি। তার মানে কি, এফআইআর অফিসার পূরণ ইনচার্জ। করবেন অফিসার ইনচার্জ, আইন অনুযায়ী এফআইআর কিন্তু পূরণ করবেন অফিসার ইনচার্জ। আমি যখন এএসআই ছিলাম, ডাকাতি মামলা, খুনের মামলা, নারী নির্যাতনের মামলা, অনেক রেকর্ড, অস্ত্র মামলা অনেক রেকর্ড করছি, তখন এত ধরাধরি ছিল না। কিন্তু এখানে আইন বলেছে থানার ওসি যিনি মামলার এফআইআর রচনা করেন তিনি হইচই বিজ্ঞাপন প্রণয়ন করবেন। আচ্ছা, হইচই বিজ্ঞাপন, তাহলে আমরা হইচই বিজ্ঞাপন সম্পর্কে যেটা দেখলাম যে এখানে 6টি ক্ষেত্রের কথা বলা হয়েছে: অপরাধ সংগঠনে পেশাগত
ঔষধ প্রচারের ঘটনাবলী, ডাকাতি এবং সংঘবদ্ধ যারা অপরাধ করে থাকেন, কেউ যদি পালিয়ে থাকে, পেশাদার অপরাধী, ভ্রাম্যমাণ দল, গুরুত্বপূর্ণ মামলা যেখানে সংগঠনের সব বড় অপরাধীগণ পালিয়ে গেছে, তাহলে এটা এই ক্ষেত্রে হইচই বিজ্ঞাপন প্রেরণ করা হয়। তাহলে হইচই বিজ্ঞাপন কাকে বলে? কি? স্যার, পিআরবি 250 বিধি মোতাবেক কোনো হুম। অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার এবং চোরাই মাল উদ্ধার এবং গোয়েন্দা রিপোর্ট সংগ্রহের উদ্দেশ্যে পার্শ্ববর্তী থানা বা উম, পার্শ্ববর্তী থানা বা পার্শ্ববর্তী জেলায় থানা সমূহের সাহায্য চাইয়া যে নোটিশ প্রেরণ করা হয়ে থাকে, এটা হইচই বিজ্ঞাপন বা চিৎকার নোটিশ, এই তো নাকি? জি স্যার। কারো কোনো সন্দেহ আছে এটা সম্পর্কে? না স্যার। স্যার। এটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় আসে, হয় এমসিকিউ তে আসে নাহলে লিখিত আসে, তাই না? জি স্যার। স্যার, হ্যাঁ। ওই যে ওই প্রার্থী ওই যে রেজিস্টারে লাল কালি, কিন্তু জেনারেল ডায়েরিতে কি লাল কালিতে হবে স্যার? হ্যাঁ, জেনারেল ডায়েরিতে লাল কালি দিয়ে লিখবে, জেনারেল ডায়েরিতে এটাকে লাল পত্র কালি দিয়ে প্রাপ্তি লিখতে রেখে হবে। লিখতে স্যার, বুঝলাম না। এটাকে পত্র এই যে প্রাপ্তি দেখো রেজিস্ট্রি লেখা লিখতে আছে, বলতে হবে। হইচই নোটিশ পাইবার পর থানার ওসি লাল কালিতে তাহা চিঠি প্রাপ্তের রেজিস্টারে উঠাবেন এবং জেনারেল ডায়েরিতে নোট করিবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন। কথাটা বুঝতে পারছো? তুমি উম্মতে দেখো, নাজমুল, জি দেখছি স্যার। অবশ্যই স্যার। কারো কিছু পত্র বলার আছে বলতে এ সম্পর্কে? না স্যার। আচ্ছা, আমি একটা বিষয় তোমাদেরকে বলি, এই যে তোমাদের ভুলগুলো হয়, ভুলগুলো একেবারে ঠান্ডা মাথায় সংশোধন করবা। সেটা হলো, যেমন প্রশ্ন আসে, একটা ভালো করে দেখো যে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি কাউকে উইল করে না দিয়ে মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে অফিসার ইনচার্জের করণীয় কি? বা আপনি রমনা থানার একজন ওসি বা অফিসার ইনচার্জ, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকায় বসবাসরত জনকে ক গত এত তারিখ মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার বাসায় অন্য কেউ নেই, তার অনেক সম্পত্তি আছে। এ ধরনের ঘটনায় আপনার করণীয় কি? তার মানেটা হলো, একজন ব্যক্তি তার সম্পত্তি কাউকে উইল না করে দিয়ে মৃত্যুবরণ করেছেন, বা তার কোনো অংশীদার এখন পর্যন্ত আসে নাই। যতক্ষণ পর্যন্ত তার দাবিদার আসে নাই, ততক্ষণ পর্যন্ত অফিসার ইনচার্জ এ ধরনের সম্পত্তি সম্পর্কে কি ব্যবস্থা নেবেন সেটি উল্লেখ করা আছে পিআরবি 251 বিধিতে। এখানে একটা কথা আমি বলি, অনেক ক্ষেত্রে আমাদের দেখায় যে পুলিশ আইনের 25 ধারা কিংবা ইত্যাদি অন্য কিছু, এগুলো বা এখানে বিভিন্ন রকমের ধারা ব্যবহার হয়ে থাকে। আসলে এটা কিন্তু না। পিআরবি 251 বিধির বক্তব্যটা হলো, একটা ব্যক্তি, গ্রামাঞ্চলে আছে না অনেক জমিদার, তার ছেলে মেয়ে সব বিদেশে, লন্ডনে, বউ নাই, সে একাই থাকে, তো হঠাৎ করে সে মারা গেছে, তো এই ধরনের সম্পত্তি তার চাচাতো ভাইটাই কেউ নেই, সে বাড়ির একাই, এখন এই ধরনের সম্পত্তি কে নিবে? এই পিআরবি 251 বলছে এই ধরনের সম্পত্তি অফিসার ইনচার্জ তার হেফাজতে নিবেন এবং নিষ্পত্তি করতে পারবেন আদালতের নির্দেশে। তাহলে কি বলা আছে? কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি উইল না করিয়া মরিয়া গেলে এবং উক্ত সম্পত্তির কোনো দাবিদার না থাকিলে 1799 সালের রেগুলেশন 5 অনুসারে থানার ওসি উক্ত সম্পত্তির দখল নিবেন এবং বিপি ফর্ম নম্বর 29-এ সম্পত্তির একটি তালিকা মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। অনুচ্ছেদ গ অনুসারে কোন পশু আটক করা হলে তালিকার তাহার আনুমানিক মূল্য উল্লেখ করিতে হইবে। সম্পত্তি ছাড়িয়া দেওয়া সংক্রান্ত জেলা জজের নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মানে অফিসার ইনচার্জ এ ধরনের সম্পত্তি তার হেফাজতে নিতে পারবেন। এই যে গবাদি পশু যদি হয়, তার মূল্যটাও সেখানে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। তবে জেলা জজের অনুমতি ছাড়া ওই সম্পত্তি আপনি বিক্রয় করতে পারবেন না, কাউকে দিতেও পারবেন না। অর্থাৎ যে ব্যক্তি
তার সম্পত্তি কাউকে উইল না করে দিয়ে মৃত্যুবরণ করেছেন, আর তার অংশীদার কে? এটার সাথে কোনো সিআরপিসি, কোনো পুলিশ আইন কোনোটারই মিল নাই। এটা ওসি কে বলেছে, ওসি তুমি কি করবা, কারণ এই অধ্যায়টা হলো থানার অধ্যায়, ভালো করে বোঝো। এই অধ্যায়টা হলো থানার অধ্যায়। থানার অফিসার ইনচার্জ হলো থানার প্রধান। তিনি যদি জানেন তার থানা এলাকাতে একজন ব্যক্তি কিছু অস্থাবর সম্পত্তি কাউকে লিখে না দিয়ে মৃত্যুবরণ করেছেন, এরপরে দেখো কি বলা আছে। মৃত ব্যক্তির কোন স্থাবর সম্পত্তি রেখে যদি মারা যান, তাহলে ওসি যতদূর সম্ভব উক্ত সম্পত্তি সম্পর্কে খোঁজ খবর নিবেন এবং এটি সংযুক্ত করে একটা প্রতিবেদন দাখিল করবেন। গবাদি পশু হলে কি করবেন? এরপরে বলা আছে যে আহ তিনি বিক্রয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন জেলা জজ। তার মানে এটা হলো এই কোন যদি কোনো ব্যক্তি কোনো অস্থাবর সম্পত্তি বা যদি কোনো ব্যক্তির সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন, এ ধরনের ঘটনায় অফিসার ইনচার্জের করণীয় কি, সেটি হলো পিআরবি 251 বিধি। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? কে বুঝতে পারছি। এই ভুয়া খবর দিয়া ওই 404 পেনাল কোডের অমুক তমুক, পুলিশ আইনের 25, 26, 27, সিআরপিসির 523, 24, 25 এগুলোর সুযোগ নাই। আমার কথা বোঝা গেছে? স্যার বুঝা আবার গেছে স্যার। পুলিশ আইনের 25-এর সাথেও কিন্তু এই 251 কোনো মূল নাই। এখানে বলছে তার মালিক ছিল, মালিকটা মারা গেছে, আর ওখানে পরিত্যক্ত, কে মালিক আমি কিছুই জানি না, আমি আন্দাজি কারে খুঁজবো? কথাটা কি বোঝা গেছে? জি স্যার। এই জিনিসগুলো আগে বুঝতে হবে। যাও, আমরা পিআরবি 252-তে চলে যাই। সেটা হলো কি, শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে পুলিশের করণীয় কি? আপনি থানার ইনচার্জ বা ফাঁড়ির ইনচার্জ, আপনার থানা এলাকায় কোনো একটি স্থানে স্থাবর সম্পত্তি নিয়ে শান্তিভঙ্গের আশঙ্কা আছে, আপনার করণীয় কি? আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটি হলো যে একজন ফাঁড়ির ইনচার্জ বা থানার ইনচার্জ তিনি জানতে পারলেন তার থানা এলাকায় স্থাবর সম্পত্তি নিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, তার করণীয় কি? এখন কেউ যদি মনে করে স্যার আমি তো 151 ধারা অনুযায়ী গ্রেপ্তার করব, আসলে তা না। 151 ধারার প্রশ্নটা হবে যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনি জানতে পারলেন কতিপয় ব্যক্তি আপনার থানা এলাকায় আমূলযোগ্য অপরাধ করবে মর্মে মতলব আঁকতেছে, চিন্তা ভাবনা করতেছে, বা দুটি প্রতিদ্বন্দ্বী দল একই তারিখে একই স্থানে একটা সমাবেশ করবে এবং সেখানে বড় রকমের দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এখানে হলো শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে। আশঙ্কা হয় নাই, একই রকম জিনিস। তো এখন এই শান্তি ভঙ্গের আশঙ্কা যদি থাকে, ফাঁড়ির ইনচার্জ কি দায়িত্ব পালন করবেন, থানার অফিসার ইনচার্জ কি দায়িত্ব পালন করবেন? কোন জমির মালিকানা লইয়া বিরোধ দেখা দিলে এবং তাহাতে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে বলিয়া ওসি খবর পান, তাহলে থানা বা ফাঁড়ির ওসি মানে ইনচার্জ অথবা তাহার মনোনীত এএসআই পদমর্যাদার উপরে কোনো ব্যক্তি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করিতে না পারে, তাহলে বিবি ফর্ম নম্বর 32 অনুযায়ী, অর্থাৎ যদি কোনোভাবে ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে জমির মালিক, দখলদার অথবা স্বার্থ রয়েছে এমন ব্যক্তিকে হুঁশিয়ারি নোটিশ ইস্যু করবেন। এই হুঁশিয়ারি জারি করিবার ফলে জমির মালিক, দখলদার, স্বার্থ সংশ্লিষ্ট দাবিদার পেনাল কোডের 154 ধারার আওতায় আসিয়া যান, তবে তিনি তাহারা দাঙ্গা সৃষ্টিকারী বিরোধ নিরসনের কোনো উদ্যোগ গ্রহণ না করেন। আচ্ছা, এখানে যে ভাষাটা হলো এরকমই যে এই শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে পুলিশের করণীয় কি। এখন সবাই মনে করবে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে মনে হয়
ওই আহ সিআরপিসির 106 থেকে 10 পর্যন্ত মনে হয় ওখানে দিয়ে দিবে। আসলে তা নয়। আবার প্রশ্ন হলো যে আপনি ফাঁড়ির ইনচার্জ, আপনার ফাঁড়ি এলাকায় স্থাবর সম্পত্তির সীমানা নিয়ে বা জমির সীমানা নিয়ে বিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে, গোলযোগ হওয়ার আশঙ্কা রয়েছে, আপনার করণীয় কি? করণীয় হলো উভয় পক্ষকে প্যানাল কোডের 154 ধারা অনুযায়ী সতর্কীকরণ নোটিশ দিতে হবে। এটাকে আবার এই সতর্কীকরণ নোটিশ বলা হয়ে থাকে। এটাকে আবার হুঁশিয়ারি নোটিশ বলা, হুঁশিয়ারি নোটিশ, সতর্কীকরণ নোটিশ। শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে সেই জবের প্রতি পুলিশ অফিসারের করণীয় কি? এটা কত পিআরবি? 252। ভালো স্যার। এই হুঁশিয়ারি নোটিশ কয় কপি হয়ে থাকে বলছে? হুঁশিয়ারি নোটিশ 2 কপি ইস্যু করিতে হইবে, এবং দ্বিতীয় কপিতে যাহাকে হুঁশিয়ারি নোটিশ উচ্চারণ করা হয়েছে বিশ্বস্ত সাক্ষীর সামনে তার স্বাক্ষর অথবা বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ লইতে হইবে, সাক্ষীদের নাম ঠিকানা লিখিয়ে রাখিতে হইবে। দ্বিতীয় কপিতে বিজ্ঞপ্তি জারির প্রকৃত তারিখ সময় ইত্যাদি উল্লেখ করিতে হইবে এবং অফিসে তুলিয়া রাখিতে হইবে। তার মানেটা হলো যে কোন স্থানে শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে, সেই স্থানের ফাঁড়ি বা থানার ইনচার্জ আপনি, আপনার করণীয় কি? তাহলে আমরা কত ধারা দেব বা কত পিআরবি দেব? আর পেনাল কোড পিআরবি 252, 154 পেনাল করে। ফৌজদারি কার্যালয় পেনাল কোড 154, পিআরবি 252। এখানে কোন অবস্থাতে সিআরপিসির 145 ধারা কিংবা 144 ধারা আসার সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যদি কোনো স্যার স্থানে, হ্যাঁ এখানে স্যার আমি যে পেনাল কোড 154, পিআরবি 252 যে সতর্ক নোটিশ দুই পক্ষের মধ্যে জারি করলাম, এখন এই জারি করার পর যদি সেখানে ভঙ্গ হয় সেক্ষেত্রে আমার করণীয় কি স্যার? আমার ভঙ্গ আসলে হলে ঝামেলা। আলাদা জিনিস, এটা 188 ধারার প্রসিকিউশন দিবে। ওইটা তো আমার প্রশ্নে আসে নাই। এরা যারা আইন জানে না তারা ওইটা দিয়ে দেবে, যদি কোনো ভঙ্গ হয় তাহলে এই করব। কে যদি না ভঙ্গ হয় তাহলে তোমার তো 154 ধারা নোটিশ দেওয়ার সুযোগ নাই, আছে? না মানে আমরা কি তাদেরকে স্যার না, অ্যারেস্ট করার আমরা এই অ্যারেস্ট করার ধারাটাই কোনো আনবো না। সুযোগ, এটা হলো যারা অ্যারেস্ট গাইড করার কোনো লেখছে সুযোগ গাইডের আছে? মধ্যে দিয়ে দিছে, যদি এ হয় সে করবো, না আসলে সে করবো। যদির কথায় আমরা যাব না, পরীক্ষা কখনো যদি দেওয়া হয় না, টার্গেট কখনো মিস করা যাবে না। আমরা লিখবো 154 পেনাল কোড এবং পিআরবি 252 বিধি অনুযায়ী সতর্কীকরণ নোটিশ দেব উভয় পক্ষকে স্ব স্ব স্থানে থাকিবার নিমিত্তে। এবং যদি এমসিকিউ তো আসে যে সতর্কীকরণ নোটিশ বা হুঁশিয়ারি নোটিশ কয় কপি হয়ে থাকে? 2 কপি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার, যদি প্রশ্ন হয় স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা মারামারি দেখা দিলে এই পিআরবি আপনার করণীয়? 252, পিআরবি 252 মালামারি হচ্ছে না হলে তখন তো এই 252 দাম নাই। মনে করো স্থাবর সম্পত্তি নিয়ে সীমানা নিয়ে একজন আরেকজনের মাথা ফাড়াই দিয়ে দিছে, তখন তো 252 কোনো দাম নাই। এটা সম্ভাবনা রয়েছে, আশঙ্কা আছে, তখন। কথাটা বুঝতে পারছো? আর জি যখন মারা স্যার। হবে তখন কি, তখন স্যার অ্যাপ্লিকেশন হবে স্যার? যদি মারামারি চলতে থাকে তখন তো সেটা বেআইনি সমাবেশে পরিণত হবে, লোক সংখ্যা বেশি থাকলে। বুঝতে পারছো? দাঙ্গায় পরিণত হবে। দাঙ্গায় পরিণত হলে তো তোমার এখানে কাম নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কি বোঝো নাই? কে? জি স্যার, আলামিন বুঝতে হোসেন। পারছি। জি স্যার হ্যাঁ, বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি, 154 দ্বারা তো দেওয়াই হচ্ছে যাতে কোনো শান্তি শৃঙ্খলা বিচ্ছিন্ন না হয়। না, মনে করো এই যে মারামারি লেগে গেছে, তখন তো দাম নাই। ভালো করে পড়ে দেখো, শান্তিভঙ্গের আশঙ্কা, তা আশঙ্কা কাকে বলে তুমি আগে বোঝো। তোমাকে আগে বুঝতে হবে এর মানেটা কি। আশঙ্কা দেখা দিলে মানে শান্তিভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর হয় হয়ে না স্যার। যায় নাই, হয়ে গেলে আর এর কোনো দাম নাই। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কি নাজমুল কবির? জি স্যার। এগুলো চিন্তা ভাবনা করে পরীক্ষার প্রশ্ন দেখে উত্তর দিতে হবে। হুট করে উত্তর দিলে রেজাল্ট ভালো হবে না। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সতর্কীকরণ নোটিশ বলতে কি বোঝেন, তারপর হইচই বিজ্ঞাপন বলতে কি বোঝেন, এগুলো প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে।
আবার হুঁশিয়ারি নোটিশ কাকে বলে, চিৎকার নোটিশ কাকে বলে, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, চিৎকার নোটিশ মনে করে যে হইচই বিজ্ঞাপন, চিৎকার নোটিশ একই, এগুলো অনেক বিষয় বলা আছে। যাই হোক, তাহলে কি কারো কিছু বলার আছে এখানে? না। হ্যাঁ, একটা কথা এখানে আসে, যদি কেউ বলে, যেমন বেলাল বলল যে স্যার, যদি কোনো ব্যক্তি এই নোটিশ ভঙ্গ করেন, শুধু এটার ক্ষেত্রে না, 144 ধারা কেউ যদি ভঙ্গ করেন, 145 ধারা যদি কেউ ভঙ্গ করেন, কিংবা পুলিশ যে 154 ধারার নোটিশ দিয়েছে কেউ ভঙ্গ করেন, 188 ধারায় পেনাল কোডে তাদের শাস্তির বিধান আছে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এটা বলা হয় নাই। কথাটা কি বুঝতে পারছো? আমরা হুদাই দেব না ধারা। কি বেলাল হোসেন? জি স্যার। আমরা সর্বশেষ আর একটা প্রশ্ন আলোচনা করব আজকে পিআরবি থেকে। আমাদের ভুলগুলো সংশোধন আমরা জীবনে করতে পারি না। এটা কারণ কি জানো? এই যে পড়ালেখা শেষ, কেউ ডিউটিতে যাবে, কেউ আবার খেয়ে দিয়ে ঘুমাবে, ভোরে ডিউটি আছে, কেউ আবার প্রেম প্রীতির কথা বলবে, কিন্তু বইয়ের প্রতি কারো নজর নাই। সময় পেলে যে বইটাকে দেখবে যে স্যার যে কথাটা বললো, আসলে এটার মধ্যে কোনো আহ ভুল আছে কিনা, বা কেন আমার মনে থাকে না। এটা যেমন পরীক্ষার প্রশ্ন আসে, জাল নোট বা জাল টাকা প্রাপ্ত হলে পুলিশের করণীয় কি? ভালো করে বোঝো। প্রশ্ন আসছে, কোরবানির ঈদ মৌসুমে গরুর হাটে একটা 500 টাকার জাল নোট প্রাপ্ত হলেন, আপনার করণীয় কি? স্বাভাবিক আমরা মনে করি জাল নোট যেখানে পাওয়া যাবে, ঊর্ধ্বতন অফিসার তো প্রথমে আসেই, জানাইতে হবে, সিজ করব, তার নামে মামলা দেব। আসলে জাল নোট প্রাপ্ত হলে পুলিশ কি ব্যবস্থা নিবেন? আমরা কি জাল বলতে পারি? না স্যার। আমি কি এক্সপার্ট? কে না ওপিনিয়ন স্যার, দিবেন? কি? কারেন্সি বিভাগ বা সিআইডি থেকে রিপোর্ট পাওয়ার পর বলা যাবে আচ্ছা, মতামত। তাহলে আগে ভালো করে বুঝতে হবে, আমরা যে ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এত ধারায় মামলা নেব, বিশেষ ক্ষমতা আইনে নেব, প্যানাল কোডে 489 নেব ইত্যাদি, আসলে বিষয়টি তা নয়। প্রশ্ন হলো, গরুর হাটে আপনি ডিউটি করতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি একটা জাল নোট আপনার কাছে এনে বলেন যে আমি গরু বিক্রি করেছি, জাল টাকাটা ও আমাকে দিয়েছে। এটা পিআরবি 253 বিধিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে। কি বলা আছে? কাহারও নিকট জাল নোট পাওয়া গেলে ইহার সূত্র সম্পর্কে তদন্ত আরম্ভ করিতে হইবে এবং মুদ্রা অফিসারের নিকট একটি রিপোর্ট পাঠাতে হবে। তাহার একটি কপি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর নিকট পাঠাতে হবে। প্রত্যেকটি নোট ও নোটসমূহ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে, যেমন টাকার মান, টাকার ধারাবাহিক নম্বর, সাধারণ নম্বর, পুরাতন টাইপের নোট, তারিখ, কোথায় পাওয়া গেছে, কোন দিন পাওয়া গেছে, সেটিকে হাতে তৈরি না মেশিনের তৈরি। তাহলে এই বিষয়টি আমরা না জেনে শুনে আমরা কি করি? ঘেরাও করার মতো করি না, ঘেরাও করব, ক্রাইম সিন করব, এই তো নাকি? কি ছেলে মিয়া? জি স্যার, আগে তো এরকম গাইড গুলোতে এইভাবেই লেখা ছিল স্যার। ফিসাবিল্লাহ পড়ে লাভ নাই, কোনো গাইড ফাইড নাই, ফিসাবিল্লাহ পড়বা না। পড়তে গেলে আমি যে কথাটা বলি বইটা মিলাই দেখবা প্রশ্নের সাথে ঠিক আছে কিনা। স্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তির দখলে জাল নোট পাওয়া গেলে সাথে সাথে তদন্ত শুরু করতে হবে, কার কাছে সে পাইলো এবং কিভাবে আপনি তদন্তের কি কি, আপনার এই নোটের মধ্যে আপনি কি কি উল্লেখ করবেন। আর আপনি করলেন সিজার লিস্ট করলাম, সিলেক্ট করেন, আপনি অসুবিধা কি? কিন্তু আপনার উত্তরটা তো পিআরবি 253, প্রশ্নে জানতে চাচ্ছে পিআরবি 253। আমার কথা কি বোঝা গেছে? এরা বোঝো নাই। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি স্যার, পিআরবি 253-তে জালনোট সম্পর্কে সব লেখা আছে স্যার। আর এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আমরা বুঝি না বলেই আমরা পিছনে পড়ে যাই। যাক, পিআরবি সম্পর্কে কারো কিছু জানার আছে? কিছু জানার আছে? কি?
আছে নাকি? না স্যার। আচ্ছা, না থাকলে তো ভালোই। আমরা অস্ত্র আইনের সর্বশেষ আলোচনা করেছিলাম 17 ক। দেখো এখানে আর একটা ভুল প্রশ্ন আসছে। প্রশ্ন আসছে নির্বাচন চলাকালীন সময়ে, নির্বাচন চলাকালীন সময়ে ক নামক ব্যক্তিকে তার লাইসেন্সকৃত অস্ত্র সহ নির্বাচন কেন্দ্রের অভ্যন্তরে পাওয়া গেল। আর এই প্রশ্নের উপরে লেখা আছে একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি। প্রশ্নের উপরে লেখা আছে একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল, নির্বাচন কেন্দ্রের অভ্যন্তরে বা নির্বাচন কেন্দ্রের ভিতরে ক নামক ব্যক্তিকে লাইসেন্সকৃত অস্ত্র সহ দেখতে পেলেন। তা আপনি কি করবেন সাব ইন্সপেক্টর হিসেবে? আপনার মতো ভুয়া, আপনি তাকে 12 ধারায় গ্রেপ্তার করার ক্ষমতা নাই, কারণ আপনার প্রশ্নে বলা নেই সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতেছে। আপনি কি করতে পারবেন? তার বিরুদ্ধে অস্ত্র আইনে 19-এর ক ধারাও মামলা দিতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? এই করণীয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে অস্ত্র আইনের 17 ক ধারায়। সেখানে কি বলা আছে? ওই লোকটাকে আপনি অস্ত্রমুক্ত করবেন এবং তার অস্ত্রের লাইসেন্স বাতিলের বিষয়ে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন। আপনার আর কিছু বলার নাই এখানে। আমি তাকে ধরে চালান, কোন আইনে আপনি চালান দিবেন? চালান দেওয়ার তো অধিকার নাই। আপনি তাকে অস্ত্রমুক্ত করবেন এ কারণেই যে ওই লোকটা বৈধ অস্ত্র দিয়ে যেন ইলেকশনের কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে, আইন বলে দিয়েছে। আর আপনি কি করতেছেন এখানে? আপনি এখানে 14টা ধারা দিয়ে ভর্তি করে রাখতেছেন। আমার কথা কি বোঝা গেছে? কে, না আমি জি ভুল স্যার। বললাম কোনটা? না মানে স্যার, ঠিক আছে। সঠিক স্যার। তাহলে আমি যখন এই প্রশ্নগুলো গ্রুপে দেই, এই যে আমার যে শিকড় গ্রুপ আছে, যখন আমি গ্রুপে দেই এই 12-14 হাজার লোক, সেখানে দেখা যায় প্রায় 3-4 হাজার লোকেই উল্টাপাল্টা উত্তর দিয়ে দেয়, সিন করে উত্তর দেয় ভুল। অস্ত্র এনে 12 ধারায় গ্রেপ্তার করবো, অস্ত্র হেফাজতে নেবো, 19-এর ক ধারায় মামলা দেবো, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, হাবিজাবি করবো, এগুলো আছে কি? না স্যার। না স্যার। তা রাত পোহালে পরীক্ষা, এরপরে কি সংশোধন হবে না? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে স্পষ্ট করে কি বলা আছে, আমরা একটু পরে দেখি। বলছে আহ যদি কোনো ব্যক্তি আদেশ লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করেন, যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা অথবা সরকার এই সম্পর্কে যাকে আদেশ দিয়েছেন, সে ব্যক্তি ওই ব্যক্তিটাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং তার লাইসেন্স বাতিল করিতে পারা যাবে, অথবা জাতীয় বা সরকারের নির্বাচনের সময়কালের জন্য সাময়িক বরখাস্ত করা, এর সাময়িকভাবে তার লাইসেন্স স্থগিত থাকবে। মানেটা হলো, তো পুলিশ তো আর লাইসেন্স বাতিল করতে পারবেন না। পুলিশ কি করবেন? পুলিশ লিখবেন। কার কাছে লিখবেন? লাইসেন্স অথরিটির কাছে। লাইসেন্স অথরিটি কে? জেলা ম্যাজিস্ট্রেট। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমরা এটাই আলোচনা করছিলাম। আচ্ছা, এখানে আমরা আসি, আমরা একটা চলে আসি একটা বিষয়। 19 ক ধারা তো শাস্তির কথা বলা হয়েছে অস্ত্র সম্পর্কে। আমরা 20-এর কতে চলে আসি। প্রশ্ন আসে যে অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি? একটা পরীক্ষার্থীকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন আসে, ক নামক ব্যক্তি লাইসেন্সকৃত পিস্তল দিয়ে খকে হত্যা করতে যাওয়ার পথে পুলিশ কর্তৃক আটক হয়। এক্ষেত্রে পুলিশের করণীয় কি? 19-এর ক, 20-এর ক, যা আছে আর কি, মনে কিছুই করার নেই। আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি একটা স্থানে ডিউটি করতেছেন, হঠাৎ করে দেখলেন ক নামক ব্যক্তি তার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে ক্ষয়ের দিকে দৌড়ে যাচ্ছে।
আপনার ধারণা হয়তো খকে হত্যা করবে, এক্ষেত্রে আপনার করণীয় কি? এখানে বর্ধিত দণ্ড দেওয়ার কোনো সুযোগ নাই, তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও হবে না। আপনার কাজ হবে অস্ত্র আইনের 12 ধারা অনুযায়ী ওই ব্যক্তিটাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা, অস্ত্রটা আপনার হেফাজতে নেওয়া। আর কিছু করার নেই আপনার এখানে। একজন ব্যক্তি লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র দিয়ে একজন ব্যক্তিকে খুন করে পালিয়ে যাওয়ার সময় জনসাধারণ কর্তৃক ধৃত হয়েছে, অস্ত্র সহ ধৃত হয়েছে, সেখানে কি বিশের আসবে না অস্ত্র আইনের? না স্যার। না স্যার। বিশের কটা আসবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছেন লাইসেন্সবিহীন একটা পিস্তল বা রিভলভার নিয়ে, পুলিশ তাকে ধৃত করেছেন। এ ধরনের ঘটনায় আদালত ওই ব্যক্তিটাকে অস্ত্র আইনের 19-এর ক ধারায় যে শাস্তি আছে সেটা না দিয়ে বর্ধিত আকারে শাস্তি প্রদান করতে পারবেন। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? আপনি একজন সাব ইন্সপেক্টর, চেকপোস্ট ডিউটি করতেছেন, একজন ব্যক্তি বেআইনি একটা পিস্তল নিয়ে নামক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছে, আপনি তাকে অস্ত্র সহ হাতে নাতে ধৃত করেন। আপনার করণীয় কি? কি করবেন আপনি? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে লাইসেন্সবিহীন পিস্তল নিয়ে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছে, আপনি তাকে ধৃত করেছেন, এই অবস্থায় আপনি তাকে ধৃত করেছেন, আপনার করণীয় কি? কি করবেন আপনি? কি করবেন? কি উত্তর নাই কেন? স্যার 13 ধারায় অস্ত্র মুক্ত করব। কে? সাইফুল, স্যার, কি করবেন? একটা লোক। তার নিকট এখানে তো স্যার অস্ত্র মুক্ত মামলাই করব। দিব স্যার, যেহেতু অস্ত্র সহকারে স্যার অ্যারেস্ট করে ফেলছি, তাহলে তার বিরুদ্ধে 19-এর আর কি ধারা জানি কত মেয়ে এটা বলো, কোনটা 19-এর কি? তুমি কে? তুমি তুমি 19-এ উনিশ কি করবা তুমি ঘোড়ার দিন? 19-এর 19-এর কডায় তার বিরুদ্ধে স্যার। ওই জন্য তো ভুল করো। কি সাইফুল, কি করবো? স্যার, কি করা যাবে কো? অস্ত্র অস্ত্র মুক্ত করবো এবং তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের। ধারা কত? 13 ধারা স্যার। আমার দায়িত্ব হবে শুধুমাত্র 13 ধারা, আর কিচ্ছু করার নেই। আমার প্রশ্নের উত্তরটা 13 ধারা। একজন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছেন, বা আপনি তার দেহ তল্লাশি করে অস্ত্র পেয়েছেন, লাইসেন্সবিহীন অস্ত্র পেয়েছেন, আপনার কাজ সম্পর্কে বলা হয়েছে 13 ধারায়। আর বিশের ক হলো, এই যে 13 ধারায় হলো না, আপনি আটক করলেন, এখন আপনার করণীয় কি? 13 ধারার প্রশ্নই। বিশের ক কি? একজন ব্যক্তি বেআইনি অস্ত্র সহ আটক হয়েছে, অস্ত্রটি পিস্তল, রিভলভার বা কোন রাইফেল বা শটগান। আদালতে এই মামলাটা বিচার চলছে। আদালত দেখলেন যে এই ব্যক্তি যে অবৈধ অস্ত্রটা বহন করতেছিল সেটি একজনকে হত্যা করার উদ্দেশ্যে এই অস্ত্রটা বহন করতেছিল। হত্যা কিন্তু করে নাই, হত্যা করার উদ্দেশ্যে অস্ত্রটা বহনের উদ্দেশ্য কি, একটা কারণ থাকে না, ছিনতাই ডাকাতি ওটা ওটা, সে খুন করার উদ্দেশ্যে অস্ত্রটা বহন করতেছিল। তাহলে অস্ত্র যেহেতু বেআইনি অস্ত্র, তার নামে মামলা হয়েছে। আদালত তখন এই 19 কতে যে শাস্তি আছে এই শাস্তি না দিয়ে 20 ক ধারায় তাকে বর্ধিত আকারে দণ্ড প্রদান করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? তার মানে এই নয় যে আপনি পুলিশ অফিসার, অমুক ব্যক্তি একজনকে হত্যা করতে যাচ্ছে, লাইসেন্সকৃত পিস্তল পেলেন, তার বিরুদ্ধে 20-ক ধারায় মামলা দিবেন, আপনার কোনো এখতিয়ার নাই। কথাটা ক্লিয়ার? জি স্যার। বর্ধিত স্যার। বর্ধিত দণ্ড কি পুলিশ দেয়? না স্যার, না স্যার, আদালত। আদালত। আর যদি প্রশ্ন আসে যে নামক ব্যক্তি খকে হত্যা করার উদ্দেশ্যে লাইসেন্সবিহীন পিস্তল নিয়ে যাওয়ার সময় আপনি পুলিশ অফিসার দেখতে পেয়ে
পেলেন, আপনার করণীয় কি? 13 স্যার ধারা 13 ধারা স্যার। আপনি ওই 19 সঠিপেন ক, আপনি কে বলছে 19 সঠিপেন ক আপনাকে লিখতে? আপনার অধিকার আছে? আপনি কি ডিউটি অফিসার? আপনি মামলা রেকর্ড করবেন? এটা বুঝতে হবে। এই জন্য বিশেষ কথা কি বলছে, এই আইনে যাহাই কিছু থাকুক না কেন, 13 ধারার বিধান মানে লাইসেন্স ছাড়া যদি কেউ পিস্তল রিভলভার 14 ধারা অনুযায়ী অমান্য লঙ্ঘন করে ইত্যাদি দেখে তাহার নিয়ন্ত্রণে রাখে, পারিপার্শ্বিক পরিস্থিতিতে উহা প্রতীয়মান হয় যে কোনো হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য করেছে, তাহলে তাকে প্রাণদণ্ড, ফাঁসি দেওয়া যাবে, যাবজ্জীবন দেওয়া যাবে, 14 বছর শাস্তি দেওয়া যাবে। এটা কে দিতে পারেন? পুলিশ দিতে পারেন আদালত স্যার। কি? না স্যার, আদালত দিতে পারে স্যার, পুলিশকে দিতে পারে ভালো না। করে বোঝো, এই প্রশ্নগুলাই কঠিন তোমাদের জন্য। আপনি স্যার হ্যাঁ, আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যদি এই বেআইনি অস্ত্র নিয়ে কাউকে হত্যা করিয়া যাইতেছিল, তখন আমরা ধরে ফেললাম, তখন পুলিশ কি করবে? ধরে ফেলার পরে যে ধরে ফেলছো, যে যাকেই তুমি ধরো না কেন, 13 ধারার অধীনে তুমি বড়জন লিখতে পারো, উক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য থানায় একখানা অভিযোগ দায়ের করব। এখানে কিন্তু তার অপরাধের কথা চাওয়া হয় নাই। আমার কথা কি বুঝতে পারছো? 19 শটাইবেন কত তার অপরাধ, 20 শটাইবেন কত তার অপরাধ, আর 13 ধারায় ক্ষমতা দেওয়া হয়েছে তোমাকে। 19 শটাইবেন কত তোমাকে ক্ষমতা দেওয়া হয় নাই, 20-এর কদে তো তোমাকে ক্ষমতা দেওয়া হয়নি। আমার কথা কি বোঝা গেছে বেলাল হোসেন? জি স্যার। তো প্রশ্নে বললাম তোমার করণীয় কি। তুমি অবৈধ কোনো কিছু পেলে একটা মামলা রেকর্ডের জন্য আবেদন করতে পারবা, তোমার বড়জোর এটুকু ক্ষমতা আছে। আমার কথা বুঝতে পারছো? স্যার হ্যাঁ। যদি এই ধরনের প্রশ্ন আসে যে কোন আমার পুলিশ অফিসার রাত্রিকালে ডিউটি করতেছে, করাকালের সময় একজন সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করে একটা পিস্তল উদ্ধার করলো। 13 ধারা, এই যে 13 ধারার মধ্যে পড়ে দেখো না, সুন্দর করে 13 ধারা কি বলা আছে দেখো। প্রথমে বলছে লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষিদ্ধ 13 ধারায়, অর্থাৎ লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্র বহন করতে পারবেন না। দেখো কি বলছে, কেহ লাইসেন্স ব্যতীত অথবা এই ধারার বিধান লঙ্ঘন করে অস্ত্রশস্ত্র বহন করিলে যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা অথবা এ ব্যাপারে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি তাহাকে অস্ত্রমুক্ত করতে, অর্থাৎ তাহার নিকট থেকে অস্ত্রটি কাড়িয়া লইতে পারিবেন। আর স্যার কিছু আছে? হ্যাঁ। স্যার হ্যাঁ, এখানে সুন্দর কথা বলছে তো, দেহ তল্লাশির কথা বলছে, সেক্ষেত্রে কি ওই আমি এখানে একই তো বিষয়, দেহ এখানে তল্লাশি মানবাধিকার আসবে সমস্যা নাকি স্যার? কোথায়? এখানে দেহ তল্লাশি করছে কোনো সমস্যা নেই তো, কিন্তু যে ব্যক্তি বহন করতেছে সে তো বিনা লাইসেন্সে অস্ত্র বহন করতেছে। কথাটা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছি। আমি দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটা পিস্তল পেয়েছি, আমি তো সিজ করবো, অসুবিধা নেই, কিন্তু আমার তো একটা আইন আছে, আইন ছাড়া তো আমি পারবো না। তাহলে কি আমি শুধু সিজ করে মামলা দিলে হবে? কেন, 13 ধারায় বলা আছে না যে কোনো ব্যক্তির কাছে যদি বেআইনি অস্ত্র পাওয়া যায় তাহলে কাড়িয়া লইতে পারবো? নিজের অবস্থা মতো করবো স্যার। তো তল্লাশি করে তার কাছে পাইলাম মানে কি? ভাই থোন আপনার কাছে, তার কাছ থেকে আমি নেবো না? এক্ষেত্রে দেহ তল্লাশি ধরা আসবে নাকি স্যার? দেহ তল্লাশি ধারা আসার তো সুযোগ নাই, ওইটা তো আলাদা। 51 ধারায় তোমরা যেটা বলো দেহ তল্লাশি করে, 53 ধারায় ওটা আলাদা। 53 ধারায় বলা হয়েছে যে যে ব্যক্তির দেহ তল্লাশি করা হবে তার কাছে যদি কোনো অস্ত্র শস্ত্র পাওয়া যায় তাহলে সেটা হেফাজতে নিতে হবে। কিন্তু ওইটা তো এটা, আমি ওইটা কোন দেহ তল্লাশি? এই জন্য তো বললাম যে এত সহজ না পড়াশোনা করা। ওইটা হলো যে ব্যক্তিকে আমি গ্রেফতার করেছি, ভালো করে বুঝো, যে ব্যক্তিকে আমি গ্রেফতার করেছি তার জামিন সংগ্রহ করার মতো কোনো ক্ষমতা নেই, সুযোগ নেই। জামিন সে সংগ্রহ করতে পারবে না। 51 ধারায় তার আমি দেহটা তল্লাশি করেছি, তার মানে তাকে অলরেডি আমি গ্রেফতার করেছি। কথাটা ক্লিয়ার? জি তো স্যার। গ্রেফতার করার পর তার দেহ তল্লাশি করে যে সকল মালামাল পাবো সেই সম্পর্কে বলা হয়েছে 53 ধারায়। আর এখানে বলা হয়েছে আমি
একজন ব্যক্তির দেহ তল্লাশি করতেছি, কি সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশি করছি, ওখানে সন্দেহ 51 ধারায় কোনো সন্দেহের কোনো কাজ নাই। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ফুললি স্যার। এত তো ক্লিয়ার বোঝা লাগবে না। তাহলে কি 20 কটা বুঝতে পারছো না, বোঝো নাই তোমরা কও? বুঝতে পারছি স্যার। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? 1 নম্বর প্রশ্ন দিল, আপনি ফাঁড়ির ইনচার্জ, জানতে পারলেন আপনার ফাঁড়ি এলাকায় কোনো একটা বাড়িতে আগ্নেয়াস্ত্র লুকায়িত আছে, আপনার করণীয় কি? কি করবেন আপনি? আপনি ফাঁড়ির ইনচার্জ। স্যার, 25 ধারা স্যার। 25 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের নিকট পরোয়ানা এখানে আবেদন। ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এ করবো সে করবো, কোনো সুযোগ নেই। এখানে প্রশ্ন বলতেছে, এটা অস্ত্র আইনের 25 ধারার প্রশ্ন। আমার কথা বোঝা গেছে না বোঝা নাই? বোঝা গেছে স্যার জি স্যার। স্যার, বুঝতে পারছি। এটা মনে রাখবা। আমরা যেগুলো করি এগুলো ফাও, পাবলিক কিছু বলে না তাই। কিন্তু আবার যদি প্রশ্ন আসে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি গোপন সংবাদে জানতে পারলেন আপনার থানা এলাকার কোন একটা বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করতেছে, তাহলে আমরা কি করব? ও স্যার 25 ধারা আছে স্যার। হ্যাঁ, ঘোড়ার ডিম আদালত। দেখো, না সব স্যার। কথা বুঝতে না। তখন কিন্তু আমি ওই যে সিআরপিসির 150 ধারায় বলা হয়েছে না, জি স্যার, আমলযোগ্য অপরাধ নিবারণ করুন। হ্যাঁ সেখানে যাব, 151 ধারায় আমি তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। এটা মনে রাখবা, এগুলো জিনিস বুঝতে হবে। অস্ত্র আইনের 25 ধারাটা হলো সন্ত্রাসীর কথা যদি উল্লেখ করা থাকে, সন্ত্রাসী অবস্থান করতেছে, সন্ত্রাসী, সেখানে আর অস্ত্র উদ্ধারের জন্য অনুমতির প্রয়োজন লাগবে না। কিন্তু যদি গোপন সংবাদের কথা বলা থাকে বা অমুক বাড়িতে আগ্নেয়াস্ত্র লুকায়িত আছে, সেক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে। বিষয়টা ক্লিয়ার বেলাল? জি স্যার। তাহলে বোঝো, আগে না বুঝলে তো কিছু করার নাই। আচ্ছা, হ্যাঁ, অস্ত্র সম্পর্কে তথ্য দরকার নাই। আচ্ছা, অস্ত্র আইনে বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন আছে কি? নাই স্যার, 30 ধারা। কিন্তু যদি আদালত মনে করেন এটি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে, তাহলে আদালত বললে প্রয়োজন আছে স্যার, আদালত যদি বলে যে না প্রয়োজন নেই তাহলে আমরা প্রয়োজন নাই। লিখবো অস্ত্র আইনের 30-এর ক ধারায় বলেছে অস্ত্র এবং গোলাবারুদ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন, তবে আদালত যদি মনে করেন বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে, তাহলে পরীক্ষা করাতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো? কে? জি জি স্যার। স্যার। এগুলা কি পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার তারিখ আস্তে আস্তে ভুলে যাবো তোমরা? না স্যার। না স্যার, আবার পড়বো স্যার। আবার পড়বা? সময় আছে আরো, না আরো 2 বছর পড়বা? না স্যার, পরীক্ষার আগে আরো রিভাইজ দিব। আচ্ছা, আমরা চলে আসি অস্ত্র আইনের মধ্যে একটা বিষয় আমরা পড়ে আসি যে আহ, অস্ত্র আইনে তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি এখানে উল্লেখ করা আছে। অস্ত্র আইনে রুজুকৃত মামলার আয়ু যদি যথাসময়ে তার তদন্ত সমাপ্ত করতে না পারেন, সেক্ষেত্রে তার কোনো শাস্তির বিধান আছে কি? আর স্যার 30-এর ক্ষয়ের আছে স্যার। ক্ষয় হতে ছয়। পারে। আচ্ছা যাক, ফর 6। অনেক গল্প হলো, আবার বলে নেই, আগামীকালকে তো শুক্রবার, কোনো ক্লাস হবে না। শনিবারে আমরা ক্লাস নেব যদি সুযোগ থাকে। আর যদি প্রশ্ন অনেকগুলো রেডি করেছি, যদি প্রশ্ন প্রস্তুত করতে পারি, পরীক্ষা নিয়ে লাভ নাই। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো না, এর জন্য খুব খারাপ লাগে। তারপরে যদি সুযোগ থাকে হয়তো পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সামনে আর পরীক্ষা। আমাদের না স্যার, আমাদের দেওয়ার প্রয়োজন স্যার। হ্যাঁ, তোমাদের পরীক্ষা নেব আমরা। আর কালকে কোনো ক্লাস হবে না, জেনে রাখবা। আর এটিএসআই দের মনে হয় পরীক্ষা পিছায় গেছে, তাই না? না, পরীক্ষা স্যার লিখিত পরীক্ষাতে 5 তারিখ হবে স্যার, খালি কাউন্টিং ফিস আছে স্যার। আগামী মাসের 5 তারিখে না? জি স্যার। আচ্ছা, আমার 5 যাও, তারিখে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, হ্যাঁ, স্যার ওই যে ক্লাসের শুরুতে যে বস্তুগত সাক্ষ্য সংক্রান্তে বলছিলেন স্যার, এখানে সাক্ষ্য আইনের 7-এর উদাহরণ যে খ,
সেখানে সাথে কোনো আহ, সাথে কোনো বস্তুগত সাক্ষ্যের কোনো কিছু নাই, স্যার জেনে আমি রাখ। বলি স্যার, এখানে সাতের যে উদাহরণ, হুম। তো সেখানে বলা আছে যে আহ, প্রশ্ন হইতেছে ক খ কে হত্যা করিয়াছে কিনা, যে আরে স্থানে এইটার হত্যাকাণ্ড ক্ষেত্রে না রে সংঘটিত বাপু, তুমি হইয়াছিল রাখো, বুঝতে পারছি, এগুলা না। সে স্থান বা তার সন্নিকটে যদি কোনো মানে আহ, কোনো বস্তু ইয়া হয় তাহলে সেটা ইয়া হবে আর কি। এগুলা না, এগুলা না, এগুলা না, এইগুলা ফাও, এই যে মানুষের কাছে পড়ছো তো। শোনো, বস্তুগত সাক্ষ্য, এই বস্তুগত সাক্ষ্য হলো অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। কথাটা কি বুঝতে পারছো? এই অপরাধ বিজ্ঞানের প্রশ্ন এবার এটা সংজ্ঞাতে নিয়ে আসছে তিন ধারায়, যে বস্তুগত সাক্ষ্য, সাক্ষ্য এনে তিন ধারায় সংজ্ঞার মধ্যে এটা নিয়ে আসছে। সাত ধারা কোনো কিছু না, সাত ধারা এগুলো উদাহরণ দেয়া আছে যে এটা কেন হবে। যেমন আট ধারায় বলা আছে যে পূর্ববর্তী পরবর্তী আচরণ, এগুলোর সাথে এটার কোনো মিল নাই। বস্তুগত সাক্ষ্যের কোনো ধারা নাই, জেনে রাখবা। কিন্তু এখন এই সংজ্ঞাতে তিন ধারা দিয়েছে। বস্তুগত সাক্ষ্যটা মূলত এটা অপরাধ বিজ্ঞানের প্রশ্ন, মেন্স রিয়া, দোষী মন। এটা কোনো ধারা নেই, প্রত্যেকটি মানুষের অভ্যন্তরে দোষী মন অবস্থান করে। অর্থাৎ তোমার আমার সবার ভিতরে একটা দোষী মন থাকে, সময়ের সময় বিবেকের তাড়নায় দোষী মনটা প্রকাশ করে। অ্যাক্টাস রিয়া, মডাস অপারেন্ডি, অপরাধ প্রক্রিয়া, অপরাধীগণ কিভাবে অপরাধ করে, এগুলো কোনো ধারা নেই, জেনে রাখবা। হুদাই এগুলো ধারা দেওয়ার কোনো সুযোগও নেই। কথা বুঝতে পারছো? এখন মনে করো যে বই লিখতে গিয়ে এক একজন এক এক ভাবে লিখছে, বুঝতে পারছো? কিন্তু মূল বইয়ের বাইরে কিছু নাই। আর যেটা উদাহরণ সাত ধারায়, উদাহরণ আর এটা তো এক না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু বলার আছে তোমাদের? স্যার একটু বলতে চাচ্ছিলাম স্যার। বলো। স্যার, ক নামক এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হতে খ নামক নারীর অজ্ঞাতে নবজাতক শিশু চুরি করে নিয়ে যায়। হ্যাঁ। 2 দিন লুকিয়ে রাখার পরে এক বন্ধ্যা নারীর নিকট বিক্রয় করে, কার কি অপরাধ স্যার? এটা আচ্ছা, মানব শিশু পাচার 10-2, চুরি করা। কত ধারায়? মানব পাচার 10-2 স্যার। তারপরে তার এখানে তো শিশু এটা কি আইনে বলেছে? ইয়া না, কি জানি কয় এই রাখো, শিশু আইন ছয়ের। কেমনে হবে, এটা বোঝে না। এটা হলো কগনিজেবল অফেন্স, শিশু চুরি করে নিয়ে গেলে শিশু আইন হয় না। না স্যার, মানে নারী শিশুর তার ইয়েতে আছে স্যার, এই ছয়ের একে না দুইও স্যার। যদি কেমনে কোনো হয়? হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক এইসব আরে জায়গা হইতে ছয়ের এবার ওটা তো আসছে, বাতিল হয়ে এটা গেছে, মানব ওটা রহিত হয়ে গেছে। মানব পাচার 10-2 আছে। কোনটা বাতিল হয়ে গেছে বলো তো? 5 আর 6 স্যার বাতিল নারী হয়েছে, শিশুর নারী। 6, 5, 6 দুটো বাতিল হয়ে গেছে না স্যার? ওটা তো পাঁচ ছয় অনেক আগে বাতিল হয়ে গেছে। ও না, যে দশের কি জেনে বললো একটা, 10-2 10 স্যার। নিয়ে বলা আছে স্যার। দশের দুই কোন আইনের? মানব পাচার মানব স্যার। পাচার। মানব পাচার আইনের। তার মানে চুরিটাও মানব পাচার, এটা তো পাচারই, জি স্যার। তাই না? জি স্যার। জি, স্যার। আমরা এটা দেখি, এটা আবারও এইভাবে আইন ছাড়া তো কিছু বলা যাবে না। মানব পাচারের বিষয় হোক আর যে আইনে হোক, আইন তো আইনই। হ্যাঁ, আইনের বিষয়গুলো তো আমরা হুট করে বলতে পারবো না। দশের, মানব পাচারের অপরাধ সংগঠনের অভিপ্রায়ে কোনো ব্যক্তি কোনো নবজাত শিশুকে কোনো হাসপাতাল, সেবা সদন, সদন, মাতৃসদন, শিশু সদন, নবজাত শিশুর পিতামাতার হেফাজত থেকে চুরি করিলে, এটা মানব পাচার 10-2 ধারা। বিষয়টা বুঝতে পারছো? স্যার এটা কি ওই মানব পাচারের সংজ্ঞায় কি পড়ে স্যার? মানব পাচারের যে আরে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞা স্যার। কেন রে ভাই, হুম। স্পষ্ট অপরাধের কথাই বলা আছে তো। 10-2 পড়ে দেখো, 10-2 শাস্তি। কথাটা বুঝতে পারছো? আর 10-2 স্পষ্ট শাস্তির কথা বলা হয়েছে। এই যে, যদি কোনো ব্যক্তি কোনো বাচ্চা কাচ্চা চুরি করে এবং অপহরণ করে, সবই স্পষ্ট বলা আছে, নবজাত, বুঝো নাই? জি স্যার। আর আর এখানে হলো, আর যে গ্রহণ করলো তার দণ্ড, তাই না? তার দণ্ড
তার দণ্ড অপরাধ সংগঠনের প্ররোচনা বা সহায়তার দণ্ডতে হবে 8। এখানে দুটো, অর্থাৎ তোমার প্রশ্নটা হলো যে হাসপাতাল থেকে নবজাতক চুরি করেছে, যে চুরি করছে তার শাস্তি হলো 10 ধারা, আর যে এটাকে গ্রহণ করেছে তার শাস্তি হলো 8 ধারায়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ ক্লিয়ার তো স্যার। আর কারো কিছু বলার আছে? স্যার, হ্যাঁ বল। সিআরপিসি ওই যে 46-এর ক, খ, গ, এটা কিভাবে প্রশ্ন আসবে স্যার এটা? সিআরপিসির জি স্যার। 46-এর ক এখানে বলা হয়েছে যে আহ আসামি গ্রেপ্তার কালে গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয়। অর্থাৎ তুমি যখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করবা তার আগে তোমার করণীয়টা কি, বিষয়টা বুঝতে পারছো? আমরা যেমন আগে লিখতাম বুঝতে 80 ধারায় জানাবো, এটা করব সেটা করব, 46-এর মধ্যে এটা বলা দেওয়া আছে। ঠিক আছে, যাও আমরা শেষ করি। তাহলে কালকে আর ক্লাস হচ্ছে না, শনিবারে পরীক্ষা নাই, আর যদি আসসালামু সুযোগ আলাইকুম হয় জানাবো। রহমতুল্লাহ। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। স্যার শনিবার একটু পরীক্ষা নিয়েন স্যার। না, পরীক্ষা নিয়ে দুজন পরীক্ষা দেয়, এত কষ্ট করে প্রশ্ন তৈরি করে দুজনের জন্য করে লাভ নাই। স্যার ওইভাবে প্রশ্ন পরীক্ষা না নিলেও কিছু প্রশ্ন দিয়েন স্যার, লিখবো স্যার। প্রশ্ন দরকার, আর দেখি জানাবো না। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।